আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি তো কবিতা প্রয়োল্লাস শুরু করেছি। তো প্রয়োল্লাস কবিতা আগের ক্লাসে মূল বিষয়বস্তু, তার যে মূল ভাবনা কবিতা, সেই মূল ভাবনা অবতারণা করে সেই অংশটা তোমাদের সামনে পরিবেশন করে এবং কবিতার প্রাসঙ্গিক অর্থ কি, কবি এখানে কি ইঙ্গিত দিতে চেয়েছেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি 1 নম্বরের প্রশ্ন এমসিকিউ আলোচনা করেছি। আজকে আমি 1 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো কবিতা হচ্ছে প্রয়োল্লাস। কবিতার নাম প্রয়োল্লাস। তো মূলত কবি কাজী নজরুল ইসলাম এই কবিতায় ধ্বংসের কামনা করেছেন। তো যদি শুধুমাত্র ধ্বংসেরই কামনা করতেন, তাহলে তো সেটা খুব দুঃখের এবং আতঙ্কের এবং ভীতির একটা পরিবেশ সৃষ্টি করত, বা মানুষের মধ্যে একটা ত্রাহি ত্রাহি রব উঠে যেত। কিন্তু কবি যে তা ধ্বংসের পাশাপাশি যে আরেকটা জিনিসকে রাখতে চেয়েছেন, সেটা হলো ওই যে নতুনের কেতনে নতুন সৃষ্টির বার্তা দিতে চেয়েছেন। যা কিছু নতুন তা তো গ্রহণযোগ্য হবে, তা তো চির সুন্দর হবে। এই যে এই কবিতায় তিনি দুটোর সমাবেশ ঘটিয়েছেন, যার ফলে কবিতাটা একটা অন্য মাত্রা লাভ করেছে। আলোর পাশে অন্ধকার, ভালোর পাশে খারাপ, দিনের পাশে রাত, যুদ্ধের পাশে শান্তি, শত্রুতার পাশাপাশি বন্ধুত্ব, এই সমস্ত বিপরীত দৃশ্য বা বিষয়গুলো যখন অবস্থান করে, তখন স্বাভাবিকভাবেই তার মর্যাদা, তার জনপ্রিয়তা, তার গুরুত্ব, তাৎপর্য অন্যরকম হয়। যাই হোক, কবি এই কবিতায় মূলত শিবের আগমন চেয়েছেন। যে শিব চিরসুন্দর, চিরসত্য, যে শিব গড়তে জানে আবার ভাঙতেও জানে। আমরা ভাঙা গান কবিতাতেও দেখেছি, পরিষ্কার তিনি বলেছেন, ওরে ওই তরুণ নিশান বাজা তোর প্রলয় বিষান। ওরে ওই তরুণ নিশান বাজা তোর প্রলয় বিষান। বিষান মানে বাঁশি। এখানে আবার ইঙ্গিত করলেন কাকে? যে ইসরাফিল আলাইহিস সালাম মুখে বাঁশি নিয়ে ফুৎকার দেওয়ার জন্য বাঁশি বাজানোর অপেক্ষায় আছেন, বাঁশি বাজালেই তিনি ধ্বংস হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। তাহলে এখানে কবি সেই কথাই যেমন বললেন, ঠিক তেমনি বললেন, ওরে ওই তরুণ ঈশান, হে যুব সম্প্রদায়। এখানে ঈশান দুটো অর্থ ব্যবহার করেছেন। এক অর্থ হচ্ছে কি, যে এক অর্থে ঈশান বলতে কবি বুঝিয়েছেন মহাদেব বা শিবকে, আর এক অর্থে যুব সম্প্রদায়কে বুঝিয়েছেন। আরো একটা অর্থ হয় দিককে বোঝায় ঈশান। তো এই কবিতাতে আর এক জায়গা বলেছেন, ওরে ওই পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা। সেখানেও বলেছেন পাগলা ভোলা বলে সম্বোধন করেছেন। এই কবিতাতেও ঠিক তাই, কবি সেই শিবের আগমন বার্তা দিয়েছেন। যাই হোক, আমরা প্রশ্ন উত্তর নিয়ে আমি একটু ভূমিকা করলাম মাত্র। তো আমরা এখন প্রশ্ন উত্তরে যাব।
আসছে ভয়ঙ্কর। আসছে ভয়ঙ্কর। তো ভয়ঙ্কর আসছে কবিতার একটা লাইন। তো ভয়ঙ্কর কিভাবে আসবে? ভয়ঙ্কর মানে তো ভীতির সঞ্চার করবে, তার রূপ আর এত সৌন্দর্য হবে না, তার তাণ্ডব লীলা তো আকর্ষণীয় হবে না। ভয়ঙ্কর কিভাবে আসছে প্রশ্ন যদি হয়, ভয়ঙ্কর কিভাবে আসছে, এই প্রশ্ন যদি আমাদের আসে, উত্তর হবে ভয়ঙ্কর আসছে বজ্রশিখার মশাল জেলে। ভয়ঙ্কর আসছে ভয়ঙ্কর আসছে বজ্রশিখার মশাল জেলে। ভয়ঙ্কর আসছে বজ্রশিখার মশাল জেলে। আবার এই প্রশ্নটাই ঘুরিয়ে দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়? বজ্রশিখার মশাল জেলে, বজ্রশিখার মশাল জেলে কে আসছে? বজ্রশিখার মশাল জেলে কে আসছে? এই উত্তরটাই ঘুরিয়ে প্রশ্নটা দুভাবে আসতে পারে। তো বজ্রশিখার মশাল জেলে আসছে কে? ভয়ঙ্কর। বজ্রশিখার মশাল জেলে আসছে, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। তাহলে একটা প্রশ্নকে কিভাবে ঘুরিয়ে হতে পারে এই বিষয়টা তোমরা বুঝতে পারলে। কবিতার লাইনগুলোর জন্য সব সময় বলছি তোমরা কবিতার লাইনগুলোর প্রতি লক্ষ্য রাখবে। এরপরে ধ্বংস দেখে ভয় কেন তো? ধ্বংস দেখে ভয় কেন তো? কবি ভয় না করার কথা কেন বলেছেন? কবি ভয় না করার কথা কেন বলেছেন? কবি এই যে ভয় না করার কথা কেন বলেছেন? কেন? কারণটা কি? কারণ সে সৃষ্টি করতে পারে, সে ধ্বংসও করতে পারে আবার সৃষ্টিও করতে পারে। তাহলে যে ধ্বংস করতে পারে, মনে করে একটা বাড়ি ভেঙে দেওয়া হলো, আবার সেই বাড়িটা নতুন করে করার সুন্দরভাবে যদি সামর্থ্য থাকে তাহলে ভয়ের কিছু নেই, সে গ্রহীন হবে না। কিন্তু
ভেঙে যাওয়ার পরে করার সামর্থ্য যদি না থাকে তাহলে স্বাভাবিকভাবে ভীতির পরিবেশ হবে। সেই জন্যই কবি তাদেরকে অভয় বাণীতে বলেছেন, ধ্বংস দেখে ভয় কেন তো, অর্থাৎ কবি ভয় না করার কথা এই কারণেই বলেছেন। এরপরে প্রশ্ন আমার এই জন্য তাহলে কেন বলেছেন, কারণ সে নতুন সৃষ্টি করতে পারবে বলে বা নতুন সৃষ্টি করবে বলে। নতুন, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, নতুন সৃষ্টি বা তৈরি করার ক্ষমতা আছে বলে ক্ষমতা আছে। এক কথায় সে নতুন সৃষ্টি করতে পারবে, যার ফলে তার ভয় পাওয়ার এখানে কিছু নেই, সেই কথাই বললেন। কারণ তোমাদের আবার বাইরে ভাই বলছি, কারণ শিব বা মহাদেবের হিন্দু ধর্ম মতে সে যেমন ধ্বংসের দেবতা ঠিক তেমনি সৃষ্টিরও দেবতা। এই জন্য আমি একটা কবিতা তোমাদেরকে শ্রুতি বললাম না, ওরে ওই তরুণ নিশান বাজা তোর প্রলয় নিশান, হে তরুণ নিশান, হে মহাদেব তুমি তোমার বাঁশিকে বাজিয়ে দাও, সব ধ্বংস করে দাও। এখানে কবি এই জন্যই বলেছেন আবার সে সৃষ্টি করতে পারে, তাহলে দুটো ক্ষমতার অধিকারী সে, যার ফলে কবি বলেছেন যে ভয় করার কিছু নেই। এই পরবর্তী প্রশ্নে আমরা আসব, যে প্রশ্নটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভাঙা গড়া খেলা যে তার, ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর। ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর। ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, কবি এখানে বলতে চেয়েছেন এই অংশে। আমি 3 নম্বরের প্রশ্ন আলোচনাটা করব, 1 নম্বরে আলোচনা করব ডর কথার অর্থ কি। এই অংশে তাৎপর্য লিখো, এই অংশে তাৎপর্য লিখো। তাহলে এখানে কবি কি বললেন, ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর। ডর কথার অর্থ হচ্ছে ভয়, ভীতি। তাহলে ডর কথার অর্থ কি, ডর কথার অর্থ হলো ভয়। এই অংশের তাৎপর্য কি, তাহলে 3 নম্বরের প্রশ্ন এখান থেকে আসতে পারে। তাহলে আমরা ঠিক এইভাবেই বলবো, কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণার প্রয়োল্লাস কবিতার অংশ বিশেষ বুঝিয়ে বলবো। আলোচ্য অংশটি বা প্রশ্ন উল্লেখিত অংশটি বা প্রশ্ন ধৃত অংশটি বা উল্লেখিত অংশটি কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য গ্রন্থের প্রয়োল্লাস কবিতার অংশ। কবি প্রয়োল্লাস কবিতায় ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টির বার্তা দিতে চেয়েছেন। যে ধ্বংসটা হবে বেদনাদায়ক নয়, আনন্দে, যে ধ্বংসটা হবে ধ্বংসাত্মক রূপ দিয়ে নয়, যেটার মধ্যে থাকবে ভালোবাসার ছোঁয়া, স্নেহ এবং আশ্বাস, ভবিষ্যতের একটা আশ্বাস, সৃষ্টির আশ্বাস। আর যেহেতু শিবের এখানে তিনি আবির্ভাব কামনা করেছেন, তাই আমরা জানি শিব গড়তেও জানে, ভাঙতেও জানে। কবি সেই জন্যই এখানে বলতে চেয়েছেন, যেহেতু ভাঙা গড়া তার কাজ, তাই এখানে ভয় পাওয়ার কিছু নেই। সে নতুনকে আগমন করবে, নতুনকে সৃষ্টি করবে। যা কিছু জড়তা,
যা কিছু অপশাসন, যা কিছু মানে হচ্ছে কুসংস্কার, সবকিছু দূরীভূত হয়ে নতুন এক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, যেখানে মানুষই হবে সবচেয়ে বড়। সেই জন্যই কবি এই অংশে যথাযথভাবেই বলেছেন, ভাঙা গড়া খেলা জেতা কিসের তবেই ডর। আমরা শেষ অংশের অবতারণা করবো আবার। এই অংশটা আমি আবার বলছি যে কাজী নজরুল ইসলাম আলোচ্য কবিতায় প্রথম আমরা ভূমিকা বলবো যে প্রশ্ন উদ্ধৃত অংশটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয় উল্লাস কবিতার অংশবিশেষ। কবি প্রয় উল্লাস কবিতার ভাঙার মধ্য দিয়ে আনন্দের বার্তা দিতে চেয়েছেন। এখানে ধ্বংস আর সৃষ্টিকে দুটো মানে সহাবস্থান করেছে, একই জায়গায় অবস্থান করেছে দুটো পাশাপাশি। কবি এখানে মানে হচ্ছে যে কুসংস্কার, অবসন্নতা, জড়তা, স্থূলতা ইত্যাদিকে তিনি দূরীভূত করতে চেয়েছেন এবং নতুনকে আগমন করতে চেয়েছেন। এই দুই কাজ শিব করতে পারে, যার ফলে এখানে ভয়ের কিছু নেই এবং পুরাতন চলে গেলে নতুনের শাসন কায়েম হবে, সেটা হবে সুন্দর এবং সেটা চির সুন্দর বলেছেন। এই কারণেই সঙ্গত কারণে কবি বলেছেন, ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর। এই অংশটা তোমরা অবশ্যই করে লাগবে। নতুনের কেতন উড়ে, কবিতার প্রথম অংশে আছে ওই নতুনের কেতন উড়ে। কেতন কথার অর্থ কি? কেতন কথার অর্থ কি? কবি এই অংশে কি বলতে চেয়েছেন? কি বলতে চেয়েছেন কবি এই অংশে? আমরা দুটো প্রশ্ন করলাম, দুটো পাঠে। ওই নতুনের কেতন উড়ে, কেতন কথার অর্থ কি, আর কবি এই অংশে কি বলতে চেয়েছেন? তো আমরা শুরুটা এইভাবেই করবো যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রশ্নোদ্ধৃত অংশটি বা আলোচ্য অংশটি বা উল্লেখিত অংশটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয় উল্লাস কবিতা থেকে গৃহীত হয়েছে। কবি এখানে কেতনকে পতাকা অর্থে ব্যবহার করেছেন। কবি এখানে কেতনকে কি অর্থে, এক নম্বর প্রশ্ন আমি লিখে দিচ্ছি। কবি এখানে কেতন বলতে পতাকাকে বুঝিয়েছেন। কেতন কথা অর্থ হচ্ছে পতাকা বুঝিয়েছেন। তাহলে কবি এই অংশে কি বলতে চেয়েছেন? কবি এখানে যেটা বলতে চেয়েছেন, আমরা সাধারণভাবে জানতে পারি যে আমাদের পতাকা যখন উঠবে সেটা বিজয় পতাকা, তার মানে জয়লাভ করেছি আমরা, বা আমাদের সেটাই নিশানা। কবি এখানে কি বলতে চেয়েছেন? কবি এই কবিতার শুরুতে বলেছেন, তোরা সব জয়ধ্বনি কর। জয়ধ্বনি কত অর্থ হচ্ছে জয় সূচক ধ্বনি, তার মানে আমরা জয়লাভ করেছি সেই ধ্বনি। কবি কাজী নজরুল ইসলাম প্রয় উল্লাস কবিতায় যা কিছু জড়তা, অপশাসন, অত্যাচার, অমানবিকতা, এর যে একটা প্রেক্ষাপট রচনা হয়েছে, এর যে একটা পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশটাকে পুরোপুরি পাল্টাতে চেয়েছেন এবং সেখানে কায়েম করতে চেয়েছেন চির সুন্দরকে, যেখানে মানুষের ভেদাভেদ থাকবে না, কুসংস্কার থাকবে না, জড়তা থাকবে না, স্থূলতা থাকবে না, গতিহীনতা থাকবে না। এক কথায় গতিময়, ছন্দময়, সুন্দর, মনোরম পরিবেশ সেখানে কায়েম হবে এবং সেই পরিবেশ কায়েম করার ক্ষেত্রে যে নিশানা, যে ইঙ্গিতবাহী হবে, যে সেই পরিবেশের বাহক এবং ধারক এবং বাহক হবে, সে হচ্ছে পতাকা, কেতন। সেই ইঙ্গিতই কবি কবিতায় দিতে চেয়েছে। তো যাই হোক, তোমাদের এই প্রয় উল্লাস কবিতায় আমি 1 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করা যেতে পারে। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু লিখে প্র্যাকটিস করবে। এবং তোমাদের একটা বিষয়কে জানান দেওয়া দরকার আছে, এই যে মাধ্যমিকে আমাদের ছেলেরাই পাচ্ছে 97, 98,
96, 90, তোমাদেরকে তো আমি মানে হচ্ছে স্কুল ওপেন হলে একটা চিত্রের সাহায্যে দেখাবো যে কি করলে একটা ছেলে 90+ পেতে পারে। কারণ এক্সামিনার যখন খাতা দেখে 90 এর উপর খাতা উঠলেই তখন স্বাভাবিকভাবেই তার খাতা দেখার যে ধরন এবং তার যে গতি সেটা একটা অন্যভাবে হয়ে যায়। তোমাকে ভাবতে হয় নাম্বারটাকে, ভাবতে হয় যে কিভাবে নাম্বার দেবো, কারণ তার উপর বড় দায়িত্ব বর্তায়। এই কারণেই কাজে 98 বা 97 বা 95 পেতে হলে কি রকম মানবাহী নোট হতে হবে, মানবাহী উত্তর হতে হবে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। এবং এটা কোনো নোট বই পড়ে হবে না। এই জন্যই তোমাদেরকে শুরুতেই বলেছি গদ্যের গুরুত্বপূর্ণ লাইনগুলো, কবিতার গুরুত্বপূর্ণ লাইনগুলোকে তোমাদেরকে মুখস্থ করতে হবে। কবিতার মূল বিষয়বস্তু, মূল ভাব, গদ্যের মূল ভাব এবং কবিতা এবং গদ্যের যে কোনো জায়গায় যে কোনো অংশ থেকে লাইন তুললে তোমাদেরকে মানে সঙ্গে সঙ্গে বলতে হবে, এরকম একটা পরিবেশ তোমাদেরকে সৃষ্টি করতে হবে, একটা এরকম পরিস্থিতি প্রস্তুতি তোমাদের নিতে হবে যে সঙ্গে সঙ্গে প্রথম হচ্ছে এই কবিতার অংশ, কোন প্রেক্ষাপটে বলেছেন, কি জন্য বলেছেন, কোন প্রসঙ্গে বলেছেন তাও তোমাদের জানতে হবে। তাহলে কি হবে যে তোমাদের এই 90+ পাওয়াটা কোনো কঠিন হবে না। কারণ এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে রচনায় 10 10 পাওয়া যায় না, খুব বেশি হলে 9 পাবে। আর একটা জায়গায় নাম্বার কাটা যায়, সেটা কি, সেটা হচ্ছে যে তোমরা যখন প্রতিবেদন লিখবে সেখানে 5 পাওয়া যায় না, খুব বেশি পেলে 4.5, 4 থেকে 4.5। তাহলে এই দুটো জায়গায় নাম্বার বাদ দিয়ে বাকি 5 নম্বরের প্রশ্ন আছে সেখানেও ফুল পেতে হয়। তাহলে কি রকম মানে উপস্থাপন সেটা খাতায় করতে হয়, সেটা তোমাদের ছেলেরাই করছে, তোমাদের বন্ধুরাই করেছে, দাদারাই করেছে, তোমরাও পারবে। এক কথায় হচ্ছে যে তোমাদের প্রস্তুতিটা হবে খুব সুন্দর গুছালো। আর সবশেষে বলবো টেক্সট এর বিকল্প কিছু নেই। তোমাদের পাঠ্য যে বই, টেক্সট বই, সেটাকে খুঁটিয়ে পড়বে, কি গদ্য, কি নাটক, কি কবিতা, কি সহায়ক শব্দিং বুক, কি প্রবন্ধ রচনা, কি বাংলা ভাষা, খুঁটিয়ে পড়বে। যাই হোক, থ্যাংক ইউ।